আবারও চলে এলাম তোমাদের সামনে আমার চ্যানেলের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের বিভিন্ন ভূমিরূপগুলি। চলো তাহলে শুরু করা যাক সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের বিভিন্ন ভূমিরূপ। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের বিভিন্ন ভূমিরূপের কথা বলতে গেলে প্রথমে আসে সমুদ্র ভৃগু, সামুদ্রিক ভৃগু। কীভাবে সৃষ্টি হয় আমি ছবি সহ আলোচনা করব, তোমরা ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সমুদ্র ভৃগু সমুদ্র অভিমুখী তরঙ্গের ফলে। সমুদ্র অভিমুখী তরঙ্গ কাকে বলে? সমুদ্র থেকে যে তরঙ্গটা এসে উপকূলে আঘাত করছে। অর্থাৎ আমরা পড়েছি তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সোয়াশ একটা ব্যাকওয়াশ। তাহলে এক্ষেত্রে সোয়াশটাকে বলা হচ্ছে সমুদ্র অভিমুখী স্রোত। সমুদ্র অভিমুখী স্রোতের ফলে উপকূলে একটা খাঁজের সৃষ্টি করবে। কোন জায়গায় খাঁজের সৃষ্টি করছে না, সমুদ্র যে জলের ঊর্ধ্বসীমা আর নিম্নসীমার মধ্যবর্তী স্থানে, যেখানে যে জায়গায় সারা বছর বছরের বেশিরভাগ সময় উপকূলে যে সীমা পর্যন্ত জলটা অবস্থান করছে সেই স্থানে। তাহলে সেই স্থানটাকে কি বলা যাচ্ছে না, সমুদ্র জলসীমার উচ্চসীমা ও নিম্নসীমার মধ্যবর্তী স্থানে সমুদ্র অভিমুখী স্রোতের কারণে মানে তরঙ্গের কারণে ক্ষয়কার্যের ফলে উপকূলে যে খাঁজের সৃষ্টি হচ্ছে, খাঁজ সৃষ্টি হওয়ার ফলে যে খাড়া তলের সৃষ্টি হচ্ছে সেই খাড়া তলটার নাম হচ্ছে সমুদ্র ভৃগু। চলো এবার ছবির সাহায্যে কীভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। এটা উপকূল ধরা যাচ্ছে, এই পর্যন্ত সমুদ্রের ঢেউ, এটা সমুদ্রের তরঙ্গ, সমুদ্রের জলের সীমা, এটা জলের সীমা ঊর্ধ্বসীমা এই পর্যন্ত, নিম্ন সীমা পর্যন্ত, মানে জোয়ারের সময় সমুদ্রের জলটা সর্বোচ্চ এই সীমারেখা পর্যন্ত উঠতে পারে, ভাটার সময় সর্বনিম্ন এই স্থান পর্যন্ত নামতে পারে। সেই জন্য বলা হচ্ছে সমুদ্র জলের উচ্চসীমা এবং নিম্ন সীমার মধ্যবর্তী স্থানে, মানে বছরের বেশিরভাগ সময় সমুদ্রের জলটা এই স্থানে অবস্থান করছে সেই স্থানে। তাহলে সমুদ্রের অভিমুখী তরঙ্গ, অভিমুখী তরঙ্গ মানে এই যে এদিকে তরঙ্গটা আসছে না, এখানে আঘাত করছে, ক্ষয়কার্যের ফলে একটা খাঁজের সৃষ্টি করবে, এই স্থানে একটা খাঁজের সৃষ্টি করবে, এই স্থানে একটা খাঁজের সৃষ্টি করবে। ঠিক আছে, খাঁজের সৃষ্টি করলো। এই ক্রমাগত ক্ষয়কার্যের ফলে এই খাঁজের আয়তনটা বৃদ্ধি পাবে। এই খাঁজের আয়তনটা বৃদ্ধি পেয়ে যে খাড়া তলের সৃষ্টি হলো, এই যে খাড়া তলের সৃষ্টি হলো, এইটার নাম হচ্ছে ভৃগু। তাহলে স্থলভাগ ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রে প্রবেশ করছে এবং একটি স্থানে, কোন স্থানের কথা বললাম যে, তাহলে জোয়ারের উচ্চ জলসীমা আর নিম্ন জলসীমার মধ্যবর্তী স্থানে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে একটা খাঁজের সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে ক্ষয়কার্যের ফলে সেই খাঁজটি ক্রমশ বৃহৎ আকৃতি ধারণ করবে, মানে খাঁজটি আয়তনে বাড়বে। সেই খাঁজের ওপরে যে খাড়া তলের সৃষ্টি হয়েছে, এই যে খাঁজের উপরে খাড়া তল সৃষ্টি হয়েছে, এইটার নাম হচ্ছে সমুদ্রের ভৃগু। এই সমুদ্রের ভৃগুটা অনেক সময় ধস নামে, সেটা আমি পরবর্তীকালে বলছি। তাহলে আমি আবার একবার বলছি, কোন স্থানে, প্রথম প্রশ্ন, জোয়ারের ঊর্ধ্বসীমা নিম্নসীমার মধ্যবর্তী স্থানে, যেখানে কোন তরঙ্গের ফলে, সমুদ্র অভিমুখী তরঙ্গের ফলে যে খাড়া তলের সৃষ্টি হয় সেই খাড়া তলটির নাম হচ্ছে সমুদ্র ভৃগু। এখানে তিনটে পয়েন্ট মনে রাখতে হচ্ছে, কোন স্থানে কোন সমুদ্র তরঙ্গের ফলে, অভিমুখী সমুদ্র তরঙ্গের ফলে কি সৃষ্টি হচ্ছে, খাঁজের সৃষ্টি হচ্ছে, তার ফলে যে খাড়া তলের সৃষ্টি হচ্ছে সেই খাড়া তলটির নাম হচ্ছে সমুদ্র ভৃগু। আমি ছবিতে দেখিয়েছি, এটা হচ্ছে সমুদ্র ভৃগু। এরপরে এই সমুদ্র ভৃগুর উদাহরণ, সমুদ্র ভৃগুর উদাহরণ হচ্ছে গিয়ে বিশাখাপত্তনম ডলফিন নোচ একটা সমুদ্র ভৃগুর উদাহরণ। ভারতবর্ষের পূর্ব উপকূলের বিশাখাপত্তনমের ডলফিন নোচ একটা সমুদ্র ভৃগুর উদাহরণ।
তাহলে প্রথম পয়েন্ট সমুদ্র ভৃগু হয়ে গেল। এরপরে তরঙ্গ কর্তৃক মঞ্চ। সমুদ্র ভৃগুর পরবর্তী থেকে শুরু হচ্ছে তরঙ্গ কর্তৃক মঞ্চ। কীভাবে সৃষ্টি হচ্ছে? আমি প্রথমেই বললাম যে সমুদ্র তরঙ্গ ক্ষয়কার্যের ফলে ভৃগু সৃষ্টি হচ্ছে। এই ভৃগুটি ক্রমাগত পশ্চাদপসারণ ঘটছে। কীভাবে পশ্চাদপসারণ ঘটছে তোমার এখানে একে দেখাচ্ছি। এইটি ধস নামছে, এখানে আবার একটা সমুদ্র ভৃগু সৃষ্টি হচ্ছে নতুন করে, আবার এটা পরবর্তীকালে ধস নেমে যাচ্ছে, এখানে আবার একটা সমুদ্র ভৃগু সৃষ্টি হচ্ছে। এইভাবে সমুদ্র ভৃগুর পশ্চাৎ অপসারণ ঘটছে। সমুদ্র ভৃগুটা প্রথমে ছিল এই জায়গায়, এখন চলে এলো এই জায়গায়। সমুদ্র ভৃগুর পশ্চাৎ অপসারণ পিছু হচ্ছে। এই পিছু হটার কারণে ভৃগুর পাদদেশ কোনটা ভৃগুর? এই জায়গাটা ভৃগুর পাদদেশ, এই জায়গাটা, এই যে ভৃগু ও নিচু পাদদেশ, এদিকটা ভৃগুর পাদদেশে যে সমতল পৃষ্ঠ মসৃণ ঢালু ভূমির সৃষ্টি হচ্ছে, সেই স্থানটার নাম হচ্ছে তরঙ্গ কর্তৃক মঞ্চ। তরঙ্গ কর্তৃক মঞ্চ, সমুদ্রের তরঙ্গ কর্তৃক মঞ্চ, ক্ষয়কার্যের ফলে গঠিত মঞ্চ। এই তরঙ্গ কর্তৃক মঞ্চটা মসৃণ হয় কেন? এখানে দেখো ক্রমাগত সোয়াশ আর ব্যাকওয়াশ, এই যে সোয়াশ, এইটা ব্যাকওয়াশ, সোয়াশ ও ব্যাকওয়াশের সাথে সাথে বাহিত নুড়ি বালি পাথর, ছোটো ছোটো আকৃতির নুড়ি, ছোটো ছোটো আকৃতির বালি, ছোটো ছোটো আকৃতির পাথরগুলো ক্রমাগত অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করবে। তাহলে এই যে এই স্থানটাতে ক্রমাগত অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে এইটাকে মসৃণ করে তুলবে, একে বলা হচ্ছে তরঙ্গ কর্তৃক মঞ্চ। আবার একবার বলছি, তরঙ্গ কর্তৃক মঞ্চ কীভাবে সৃষ্টি হচ্ছে? কোন স্থানে? ভৃগুর পাদদেশ অবশ্যই। তাহলে সমুদ্র তরঙ্গে ক্রমাগত ক্ষয়কার্যের ফলে ভৃগুর পশ্চাৎ অপসারণ ঘটলে কোথায়? ভৃগুর পাদদেশে, এই স্থানটা ভৃগুর পাদদেশে সমুদ্র তরঙ্গের সোয়াশ ব্যাকওয়াশের ফলে ক্রমাগত যে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়ে যে মসৃণ অথচ ঢালু পৃষ্ঠে সৃষ্টি হবে, তার নাম হচ্ছে তরঙ্গ কর্তৃক মঞ্চ। তাহলে ভৃগু সৃষ্টি হলো, ভৃগুর পাদদেশে সৃষ্টি হলো তরঙ্গ কর্তৃক মঞ্চ। এবার তরঙ্গ কর্তৃক মঞ্চটা কেন মসৃণ হলো? না, অনবরত সোয়াশ আর ব্যাকওয়াশের ফলে এখানে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্য করছে, ফলে তরঙ্গ কর্তৃক মঞ্চটা মসৃণ প্রকৃতির হচ্ছে। এরপরে চলে আসি উদাহরণ কাকে? তাহলে ছবিটা ভৃগু দেখালি, একটা ছবিতে দুটো দেখা যাবে, এটা ভৃগু আর এখানটা তরঙ্গ কর্তৃক মঞ্চ, এই জায়গাটা হয়ে গেল। উদাহরণ কি না, ভারতবর্ষের পশ্চিম উপকূলে এরকম একটি তরঙ্গ কর্তৃক মঞ্চ দেখা যাচ্ছে। ভারতবর্ষের পশ্চিম উপকূলে তরঙ্গ কর্তৃক মঞ্চ দেখা যাচ্ছে। সামুদ্রিক গুহা কিভাবে সৃষ্টি হয়? উপকূলে, সমুদ্র উপকূলে কোনো কঠিন শিলার মধ্যবর্তী স্থানে যদি দুর্বল শিলা বা কোমল শিলা অবস্থান করছে, অথবা কঠিন শিলাতে কোনো যদি ফাটল দেখা যায়, তাহলে দুটি শর্তের কথা বলছে এখানে। সমুদ্রের উপকূলে কি থাকতে হবে? সমস্ত জায়গায় যদি কঠিন শিলা অবস্থান করে তাহলে কিন্তু গুহা সৃষ্টি হবে না। আবার সমস্ত স্থানে যদি কোমল শিলা অবস্থান করে অথবা দুর্বল শিলা অবস্থান করে তাহলেও কিন্তু সমুদ্র গুহা সৃষ্টি হবে না। আর ফাটল যদি না থাকে তাহলে হবে না। তাহলে কি দুটি শর্ত? না, কঠিন শিলা আছে, সেই কঠিন শিলার মধ্যবর্তী স্থানে যদি কোনো কোমল শিলা অবস্থান করে অথবা কঠিন শিলায় কোনো যদি ফাটল থাকে, তাহলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যে গহ্বরের সৃষ্টি হবে, সেই গহ্বরটার নাম হচ্ছে সামুদ্রিক গুহা। কি বললাম আমি? না, সমুদ্রের উপকূলে কঠিন শিলার মধ্যবর্তী স্থানে কোনো স্থানে যদি দুর্বল শিলা বা কোমল শিলা অবস্থান করে, কিংবা কঠিন শিলায় যদি কোনো ফাটল দেখা যায়, তাহলে কি ঘটবে? না, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যে গহ্বরের সৃষ্টি হবে, সেই গহ্বরটাকে বলা হচ্ছে সামুদ্রিক গুহা। তাহলে এখানে এক্ষেত্রে গুহা সৃষ্টি হতে গেলে দুটি শর্ত কি? একটা শর্তের কথা বললাম যে কঠিন শিলার মাঝে, এই কঠিন শিলার মাঝে কোমল শিলা অবস্থান। 2 নম্বর শর্ত কি? কঠিন শিলায় ফাটল। এই দুটি শর্ত মানলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সামুদ্রিক গুহার সৃষ্টি হবে। এরপরে ছবিটা কীভাবে আঁকতে হবে? এই গুহা, সামুদ্রিক গুহা
আর আমি পরবর্তীকালে পড়াবো ব্লো হোল, এই দুটি ছবি একই হবে। হ্যাঁ, মানে দুটো ছবি দুটো পয়েন্ট একটা ছবিতে দেখানো যাবে। এই ছবিটা একটু কঠিন হলেও তোমরা ধীরে ধীরে আঁকবে, অবশ্যই ছবিটি হয়ে যাবে। ছবি আঁকার প্রথম স্টেপ হচ্ছে গিয়ে ঠিক আছে, একটা আয়তক্ষেত্র রাখলাম। এরপরে এটা হচ্ছে গিয়ে সমুদ্র গুহা, এই ছবিটা, এটা হচ্ছে গিয়ে সমুদ্র গুহা। সমুদ্র গুহা উদাহরণ কি না, সমুদ্র গুহা উদাহরণ হচ্ছে স্কটল্যান্ডের সমুদ্র উপকূলে স্ট্যাফো দ্বীপের ফিং লজ কোভ। ঠিক আছে, ফিং লজ কোভ হচ্ছে একটা সুন্দর সামুদ্রিক গুহার উদাহরণ। স্কটল্যান্ডের স্ট্যাফা দ্বীপের ফিং লজ কোভ একটি সমুদ্র। 4 নম্বরে চলে আসবো ব্লোহোল। ব্লোহোল কাকে বলে? সামুদ্রিক গুহা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, মানে অভিঘাতজনিত ক্ষয়, মানে বায়ুর চাপের ফলে ক্ষয় আর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়। তাহলে এই যে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়, এইদিকে জল প্রবেশ ঘটছে, গুহার ছাদ বরাবর ক্ষয়প্রাপ্ত হচ্ছে। গুহার ছাদ বরাবর অভিঘাতজনিত মানে সমুদ্র তরঙ্গের জল প্রবেশ করছে, সেই গুহার গর্তের ভেতরে বায়ু থাকছে, বায়ুর অভিঘাতজনিত চাপের কারণে এবং সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে এই সামুদ্রিক গুহা উল্লম্বভাবে ক্ষয় হতে থাকছে। তাহলে ভেতরটা একটা গহ্বরের সৃষ্টি হচ্ছে, গুহার সৃষ্টি হচ্ছে। সেই সময় এই গুহার ছাদ যদি ধসে পড়ে যায়, গুহার ছাদ যদি ধসে পড়ে যায়, এই যে ছিদ্র সৃষ্টি হলো, এইটার নাম দেওয়া হচ্ছে ব্লোহোল। এই ব্লোহোল দিয়ে সমুদ্রের তরঙ্গ যখন এখানে উপকূলে আছড়ে পড়বে, এই ব্লোহোল দিয়ে জল বায়ু ফোয়ারার মতন বেরিয়ে যাবে। ঠিক আছে, এই যে ব্লোহোল দিয়ে ফোয়ারার মতন বেরিয়ে যাচ্ছে, এটাকে দেখে ফোয়ারা মনে হতে পারে। আবার বলছি, সামুদ্রিক গুহা সৃষ্টি হলো, গুহা সমুদ্র তরঙ্গের বায়ুর এর ভেতরে বায়ু প্রবেশ করবে, তার অভিঘাতজনিত ক্ষয়কার্য এবং সমুদ্র তরঙ্গের অবঘর্ষজনিত ক্ষয়কার্যের ফলে গুহাটি ভেতর দিয়ে উল্লম্বভাবে ক্ষয়প্রাপ্ত থাকবে। এক সময় সেই গুহার ছাদ দিয়ে ধসে পড়ে যাবে এবং সেই ছিদ্র দিয়ে সমুদ্রের জল ফোয়ারা মতন বের হবে। এই ছিদ্রের নাম দেওয়া হচ্ছে ব্লোহোল। তাহলে গুহা সৃষ্টি হলেই বেশিরভাগ ক্ষেত্রে ব্লোহোলের সৃষ্টি হতে পারে, হয়। এরপরে চলে আসি উদাহরণে। উদাহরণ কি না, স্কটল্যান্ডের এরকম সমুদ্র উপকূলে ব্লোহোল দেখা যাচ্ছে। স্কটল্যান্ডের সমুদ্র উপকূলে এরকম ব্লোহোল দেখা যাচ্ছে। মোট জিও এখান থেকে সৃষ্টি হচ্ছে। জিও কীভাবে সৃষ্টি হচ্ছে? সমুদ্র তরঙ্গের অনবরত ক্ষয়কার্যের ফলে প্রথমে গুহা, তারপরে ব্লোহোলের সৃষ্টি হলো। একসময় এই ব্লোহোলের আর গুহার এই পুরো ছাদটা যখন ধসে পড়ে যাবে, সংকীর্ণভাবে ধসে পড়ে যাবে পুরো ছাদটা, এদিকে এই ভূমিরূপটার নাম বলা হচ্ছে জিও। এইটার নাম দেওয়া হচ্ছে জিও। সমুদ্র তরঙ্গে তাহলে কি বললাম? সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্যের ফলে কি ঘটছে না, গুহা সৃষ্টি হলো প্রথমে, তারপর ব্লোহোলের সৃষ্টি হলো। ক্রমাগত ক্ষয়কার্যের ফলে সেই ব্লোহোলের
বাকি অংশটা ছাদটা বা গুহার পুরো ছাদটা সংকীর্ণ হয়ে যখন ধসে পড়ে যাবে তখন যে ভূমির সৃষ্টি হবে তার নাম হচ্ছে গিয়ে জিও। এটা সংকীর্ণ খাতের মতো সৃষ্টি হলো, এর নাম দেওয়া হচ্ছে জিও। উদাহরণ কি না, ফ্যারো দ্বীপপুঞ্জে এরকম অনেক জিও দেখা যাচ্ছে, ফ্যারো দ্বীপপুঞ্জে এরকম অনেক জিও দেখা যাচ্ছে। প্রধান ভূমিরূপ বললাম 5টা। এরপরে আসছি সামুদ্রিক খিলান। এই সামুদ্রিক খিলান কীভাবে সৃষ্টি হচ্ছে ভালো করে লক্ষ্য করো। সমুদ্রে অনুভূমিকভাবে যদি কোনো শিলাখণ্ড অবস্থান করছে, তাহলে এই যে সমুদ্রে কোনো অনুভূমিকভাবে কোনো শিলাখণ্ড অবস্থান করলো কোনো শিলাখণ্ড সমুদ্রের দিকে, সেই শিলাখণ্ডের দুই দিকে, এই দিকে যদি কোমল শিলা, ওপর দিকে কোমল শিলা, তাহলে এটা শিলাখণ্ড হলে এরকম করে অবস্থান করছে, এই দিকটা কোমল শিলা, এই দিকটা কোমল শিলা, এদিকে কোমল শিলা, এই স্থানটা কোমল শিলা, এদিকে কোমল শিলা যদি অবস্থান করে, তাহলে কী হবে বলো তো, দুই দিকে দুটি গুহার সৃষ্টি হবে। এদিকে একটি গুহার সৃষ্টি হলো, ঠিক তার অপর দিকে আরেকটি গুহার সৃষ্টি হবে। ঠিক আছে, যদি আরও ভালো করে বলতে পারি তাহলে এই গুহা দুদিক দিয়ে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে একসময় দুটি গুহার কী হবে না একে অপরকে স্পর্শ করবে, অর্থাৎ সুড়ঙ্গের সৃষ্টি হয়ে যাবে। তাহলে এইদিকে গুহা ওইদিকে গুহা সৃষ্টি হয়েছে, একসময় সুড়ঙ্গের সৃষ্টি হয়ে গেল। এই যে সুড়ঙ্গের সৃষ্টি হলো, এইদিকে সমুদ্রের জল পারাপার করছে, এই যে সেতুর মতন ভূমিরূপ সৃষ্টি হলো, এর নাম হচ্ছে সামুদ্রিক খিলান বা প্রাকৃতিক সেতু। কি বললাম, দুটি শর্তের কথা বললাম। প্রথম শর্ত, একটা অনুভূমিকভাবে শিলাস্তর সমুদ্রের অভিমুখে অবস্থান করতে হবে। শুধু শিলাস্তর অবস্থান করলে কি হবে, হবে না, সেই শিলাস্তরের দুই দিকে দুটি কোমল শিলাস্তর অবস্থান করতে হবে। তাহলে কি ঘটছে, সেই কোমল শিলাস্তরের দুই দিকে দুটি কি সৃষ্টি হবে বললাম, গুহা সৃষ্টি হবে। তো দুই দিকে দুটি গুহার সৃষ্টি হলো, গুহা সৃষ্টি হওয়ার ফলে এই গুহা ক্রমশ ক্ষয়প্রাপ্ত একে অপরকে ছেদ করবে, তখন সুড়ঙ্গের সৃষ্টি হলো। দেখতে এটা প্রাকৃতিক সেতুর মতো লাগছে, এই ভূমিরূপের নাম হচ্ছে গিয়ে খিলান। অস্ট্রেলিয়ার লন্ডন ব্রিজ এরকম একটা খিলানের উদাহরণ, অস্ট্রেলিয়ার লন্ডন ব্রিজ এরকম একটা সুন্দর খিলানের উদাহরণ। এরপরে চলে আসছি স্ট্যাক। ক্রমাগত ক্ষয়কার্যের ফলে এই প্রাকৃতিক খিলানের ছাদটি ভেঙে পড়ে গেল, এই প্রাকৃতিক খিলানের ছাদটি ভেঙে পড়ে গেল। এই যে এরকম ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, এই ভূমিরূপটার নাম হচ্ছে স্ট্যাক। তাহলে এক্ষেত্রে আমি কেমন করে দেখাবো, এখানে প্রাকৃতিক খিলান থাকলো, এখানে আমি স্ট্যাক দেখাবো। সমুদ্রতঙ্গের ক্ষয়কার্যের ফলে সামুদ্রিক খিলান ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হলো, সামুদ্রিক খিলানের ছাদটি ভেঙে পড়ে গেল, যে অবশেষ ভূমিরূপ অবস্থান করছে সেই অবস্থার ভূমিরূপের নাম হচ্ছে স্ট্যাক। এই স্ট্যাক কি অর্কনি দ্বীপের দি ওল্ড ম্যান অফ হয় একটা বিখ্যাত স্ট্যাকের উদাহরণ। অর্কনি দ্বীপের দি ওল্ড ম্যান অফ হয় একটা সুন্দর স্ট্যাকের উদাহরণ। এরপর আসবো স্ট্যাক থেকে সৃষ্টি হচ্ছে স্ট্যাম্প। পরবর্তীকালে এই স্ট্যাক আরও ক্ষয়প্রাপ্ত হলো, ক্ষয়প্রাপ্ত হয়ে আরও ক্ষুদ্রাকৃতি আকৃতি ধারণ করলো, এর নাম স্ট্যাম্প। এটা শুধুমাত্র জোয়ারের সময় দেখা যাবে না, কিন্তু ভাটার সময় এই স্ট্যাম্পের মাথাটা দেখা যাবে, মানে স্ট্যাক থেকেও আরও ছোট হচ্ছে স্ট্যাম্প। এই স্ট্যাম্প ভারতের গোয়া উপকূলে দেখা যাচ্ছে। তাহলে প্রাকৃতিক খিলান থেকে গুহার ছাদ পড়ে স্ট্যাক থেকে ক্ষয়প্রাপ্ত স্ট্যাম্প সৃষ্টি হলো। এই স্ট্যাম্প গুহার উপকূলে, মানে ভারতবর্ষের গোয়া উপকূলে দেখা যাচ্ছে, পশ্চিম উপকূলে গোয়া উপকূলে দেখা যাচ্ছে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো করে বুঝতে পেরেছ। কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে তোমাদের সামনে অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা।